জনতার অভ্যুত্থানের 1 মাস আজ বিজয়ের দুপুরে সারা দেশে শহীদি মাঠ, শহীদ পরিবার সহ সবাইকে অংশ নেওয়ার আহ্বান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, নতুন প্রেক্ষাপটে সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা। নির্বাচন কমিশনের জরুরি সংবাদ সম্মেলন আজ, আসতে পারে সিএসি হাবিবুল আওয়াল সহ কমিশনারদের পদত্যাগের ঘোষণা। আজ খুলছে সব পোশাক কারখানা, জানালো বিজিএমইএ। শ্রমিক অসন্তোষে উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। রাজককে গিলে খেয়েছেন প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিক, গড়েছেন সম্পদের পাহাড়, দুদক ডাকলেও করেন থোড়াই কেয়ার। এবং ট্রফি নিয়ে পাকিস্তান থেকে 2 ভাগে দেশে ফিরল বাংলাদেশ দল, ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বিমানবন্দরে ফুলের শুভেচ্ছা। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস আজ। গণবিপ্লবের মুখে 5 আগস্ট পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। তাদের দমনে ব্যাপক নির্যাতন নিপীড়ন শুরু করে ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনী। নির্বিচারে গুলিতে প্রাণ হারায় শিক্ষার্থী ছাড়াও শিশু সহ নানা শ্রেণী পেশার মানুষ। সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসে দলমত নির্বিশেষে সকলে। 1 মাসের রক্তক্ষয়ী আন্দোলনে পিছু হটে সরকার। পদত্যাগ করে গোপনে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয় উল্লাসে মাতে সারা দেশ। গণবিপ্লবের মাসপূর্তি উপলক্ষে হতাহতের স্মরণে সারা দেশের শহীদি মার্চ আজ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বর থেকে শুরু হবে কেন্দ্রীয় কর্মসূচি। এছাড়া শিক্ষার্থীদের সংগঠিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে 6 সেপ্টেম্বর থেকে বিভাগীয় জেলা সফরের কথা জানান সমন্বয়করা। এ নিয়ে আরো জানাচ্ছেন নূপুর মাহমুদ। পরবর্তী রূপরেখা নির্ধারণ করতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলোচনা সভা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সভায় অন্তর্বর্তী সরকারের কাছে গেল 16 বছরে ফ্যাসিস্ট সরকারের অন্যায় দুর্নীতির বিচারের পাশাপাশি সংস্কার দাবি করেন আলোচনায় অংশ নেয়া সমন্বয়করা। হতাহতের সংখ্যা তুলে ধরে আহতদের উন্নত চিকিৎসার পাশাপাশি নিখোঁজদের খুঁজতে নতুন করে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। জনগণ যেটা চায় সেটা আগামীর বাংলাদেশ হবে, আর আমরা একটি মিডিয়েটর হব। মিডিয়েটর বলতে বোঝাচ্ছি আমরা জনগণ থেকে কথা শুনবো, এই কথাগুলোকে অ্যাকুমুলেট করে সেটাই সোসাইটিতে বাস্তবায়ন করার জন্য ছুড়ে দিব। আমরা মনে করছি যে বাংলাদেশের মানুষ সেটা বাস্তবায়নে সহযোগিতা করবে। আমরা যাতে আমাদের এই সংস্কারটা নিশ্চিত করা হয়, যাতে আমাদেরকে আর বিভাজিত করা না যায়, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি আমাদের যারা এই রাজপথে লড়াই করে এই গণবিপ্লব সংগঠিত করেছে তাদেরকে সংঘবদ্ধ করা। ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম জানান, যতদিন এ দেশ পুনর্গঠিত না হচ্ছে, সংস্কার না হচ্ছে, জনগণের অধিকার না ফিরছে, ততদিন কাজ করে যাবে ছাত্র সমাজ। ঘোষণা করেন 5 সেপ্টেম্বরের কর্মসূচি। যতদিন না এই বাংলাদেশ গণমানুষের বাংলাদেশ হয়ে উঠছে, আমরা আমাদের অধিকারগুলো ফিরে না পাচ্ছি, সিস্টেমগুলো আবার নতুন করে পুনর্গঠিত না হচ্ছে, মানুষ যে মানবিক কিংবা তার সাংবিধানিক সুবিধাগুলো পায় সেগুলো যতদিন নতুন করে পাওয়া শুরু না হচ্ছে, ততদিন কোনোভাবেই এমন একটি বিজয় মিছিল করা প্রাসঙ্গিক নয়। এটি আমাদের স্পিরিটের সাথে যায় না, আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনার সাথে যায় না। আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের সংবিধানকে দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে, দ্রুত সব জায়গায় সংস্কারের দাবি করেন তিনি। আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। এবং আমরা জাতি হিসাবে এই যে এত বছর পরেও আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গায় কখনো প্রশ্ন করতে পারিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সুসংগঠিত করতে ও কেউ যেন কোনো অপরাধ না করতে পারে সে লক্ষ্যে সারা দেশে 6 আগস্ট থেকে বিভিন্ন কমিটির মাধ্যমে বিভাগীয় ও জেলা সফর শুরু হবে বলেও ঘোষণা দেওয়া হয় আলোচনা সভায়। এই ক্ষমতাকে প্রশ্ন করার যে স্বাধীনতাটি, সেটি আমরা গণমাধ্যমের মধ্য দিয়ে চর্চাটি দেখতে চাই। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
নতুন প্রেক্ষাপটে সম্পর্ক উন্নয়নের ভাবনা নিয়ে আলাপ আলোচনা হয়েছে যুক্তরাজ্যের কূটনীতিকদের সঙ্গে, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, মুক্ত পরিবেশে কূটনীতিকরা মুক্তভাবে চলাচল করতে পারছেন। বুধবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান আমির খসরু। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, বিএনপির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য তাবিথ আওয়াল সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে ডাক্তার জাহিদ হোসেন বেগম জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলেন। একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে কূটনীতিকরাও মুক্তভাবে চলাফেরা করতে পারছে এবং তারা তাদের কাজগুলো করতে পারছে উইদাউট সরকারের প্রেশার বিভিন্নভাবে, যেটা আজকে সেখান থেকে আমরা মুক্ত হয়েছি। আর ম্যাডামের শরীর স্বাভাবিকভাবে, ওদের প্রধান বিষয়টা ছিল ম্যাডামের শরীর কেমন আছে, ভালো আছে কিনা, উনি কি বাইরে চিকিৎসার জন্য যাওয়ার জন্য ওনার শারীরিকভাবে ওনার প্রস্তুতি আছে কিনা, ঠিক আছে কিনা। আমরা সার্বিকভাবে আপনার ওই সমস্ত দেশের হসপিটালের সাথে, বিশেষ করে ইউকে এবং ইউএস এর হসপিটালের সাথে যোগাযোগ আমাদের স্থাপিত হয়েছে এবং তাদের সাথে আমাদের চিকিৎসকরা, আমাদের মেডিকেল বোর্ড একটা কমিউনিকেশন ডেভেলপ করেছে, আগে থেকেই ছিল। এটা আমরা উই আর ট্রাইং যে যত দ্রুত সম্ভব ওনার শারীরিক সুস্থতা ফ্লাইং এর মতো হলেই ওনাকে বিদেশে চেক আপের জন্য নিয়ে যাওয়ার বিষয়টি দেখা হবে। বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ নির্বাচন কমিশনাররা। বেলা 12টার সংবাদ সম্মেলন থেকে তাদের পদত্যাগের ঘোষণা আসতে পারে। বুধবার এক প্রশ্নের জবাবে সিএসি জানান, বৃহস্পতিবার পদত্যাগের বিষয়ে বিস্তারিত জানানো হবে। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা জানান তিনি। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি ওঠে। প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বৃহস্পতিবার থেকে পুরোদমে সব পোশাক কারখানা চলবে বলে জানিয়েছেন বিজিএমইর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বুধবার রাজধানী উত্তরায় বিজিএমইর ভবনের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। দেশের স্বার্থে পোশাক খাতে চলমান অস্থিরতা বন্ধে সরকারের সহযোগিতা চেয়েছেন তৈরি পোশাক শিল্প উদ্যোক্তারা। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এখনও সমন্বয় গড়ে না ওঠায় বহিরাগত অস্থিরতা তৈরি করছে, এমন অভিযোগ করে বিজিএমইর সভাপতি বলেন, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নতুন পক্ষ থেকে পক্ষ বিবাদে জড়িয়ে পড়েছে, যার প্রভাব পড়ছে পুরো শিল্পে। দেখেই বুঝতে পারছি আমাদের ইন্টারনাল সোর্স খুবই কম, আর বহিরাগত যেটা সেটা অ্যাকচুয়ালি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। আমরা তাদেরকে আমাদের লজিস্টিক সাপোর্ট দিতে পারি, আমরা তাদেরকে স্টিল ফটোগ্রাফি দিতে পারি, আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে ভিডিও ক্যামেরা আছে, স্ট্রিটে ক্যামেরা আছে, এই সাপোর্টগুলো দিতে পারি আমরা তাদেরকে। এটা আইডেন্টিফাই করার দায়িত্ব তাদের। আমরা তো ফ্যাক্টরি বন্ধ রাখলে তার কোনো সমস্যার সমাধান না, আমরা চেষ্টা করব ফ্যাক্টরি খোলা রেখে সমস্যার সমাধান করতে। পোশাক শিল্পে উস্কানিদাতাদের বিরুদ্ধে অভিযানে নামছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টারা। পুলিশের ভাবমূর্তি ফেরাতে সময় দিতে হবে বলেও জানান তারা। আর আইজিপি বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলবে অভিযান। তৌফিক মাহমুদ মুনার রিপোর্টে বিস্তারিত। নানা দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। মালিক পক্ষ তাদের কিছু দাবি মেনে নিলেও থামেনি আন্দোলন। এতে বন্ধ করে দেওয়া হচ্ছে কারখানা। শ্রমিক আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠকে বসেন উপদেষ্টারা। এতে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন তারা। বৈঠক শেষে উপদেষ্টারা বলেন, শ্রমিক নয়, বিশৃঙ্খলা করছে বহিরাগতরা, জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা খবর পাচ্ছি যে প্রকৃত শ্রমিক যারা, তারা কেউ নিজের বাড়ি পড়াবেন, এখানে তার জীবিকা। এটা তারাই বলছে যে স্যার বহিরাগতরা এসে করছে, তাদেরকে আপনারা বাধা দেন, আপনারা যখন বাধা দেবেন আমরা আপনাদের সঙ্গে আছি। কিন্তু এমনভাবে তারা মিশে আছে যে তাদেরকে সেগ্রিগেট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু প্রকৃত শ্রমিকরা এই ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি করছে না, কারণ ওইটাই যে যেখানে তার জীবিকা সেখানে সে নষ্ট করবে না। এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায় এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত্ত রাখেন
এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জুট ব্যবসার সাথে জড়িত, এখনো রয়ে গেছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে। এবং যেই জনদুর্ভোগ সেখানে তৈরি হয়েছে, সেই জনদুর্ভোগ আপনারা জানেন এটা হচ্ছে আমাদের আইনেই আছে, জনদুর্ভোগ সৃষ্টি করলে সেটার জন্য পুলিশ ক্যান টেক অ্যাকশন। মঙ্গলবার রাত 12টা থেকে শুরু হওয়া যৌথ অভিযানে পুলিশের ইমেজ ফিরিয়ে আনা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ প্রধান। জানান অভিযানে ভালো ফল পাওয়া যাচ্ছে। পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে। মানে এটা আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো। এটা আস্তে আস্তে হবে, যেহেতু তাদের আপনার যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না, আপনারা আমাকে সময় দিতে হবে। আস্তে আস্তে আমি এটা ব্যবস্থা নিচ্ছি। আমরা অ্যাকশন কিন্তু চলমান, এটা আছে। আপনি দেখেছেন যে আমাদের বাহিনীর দুজন এক্স প্রধান তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে। তো যারা মামলার আসামি, যারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কার্যকলাপের সাথে জড়িত ছিল, যারা এই দুর্নীতি থেকে আরম্ভ করে অন্যায় অনিয়ম, সবাই কিন্তু আইনের আওতায় আসবে। সব জায়গায় আমার মানে আইনি কার্যক্রম চলমান আছে। আর ইতিমধ্যে আমরা প্রতিটি জায়গায়, যেসব জায়গায় আমাদের কার্যক্রম একটু স্থিমিত ছিল মাঝখানে, সেই কার্যক্রম চলমান করার জন্য, এটাকে যেন আরও এনফোর্স করা যায়, সেই কারণে আমরা কিন্তু ব্যাপক আকারে বদলি করেছি। পুলিশের মৃত্যুর ঘটনা তদন্ত করে মামলা হবে বলে জানান আইজিপি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। পর্যায়ক্রমে ঋণ খেলাপিদের সম্পদ জব্দ করে সংশ্লিষ্ট ব্যাংকের ক্ষতি পুষিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। এ সময় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকার কাজ শুরু করেছে বলেও জানান তিনি। ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে জানিয়ে গভর্নর বলেন, সংকট নিরসনে 3টি টাস্ক ফোর্স হচ্ছে। যারা বড় বড় ডিফল্টার্স আছেন তাদেরকে চিহ্নিত করে আমরা খুব দ্রুত বাংলাদেশের ভিতরে তাদের যেসব অ্যাসেট আছে সেগুলোকে উদ্ধার করার চেষ্টা করব। বিদেশে যেগুলো অর্থ তারা পাচার করেছে সেগুলোকে আনার জন্য আমরা আইনগত এবং ইন্টারন্যাশনাল এফোর্ট আমরা নেব। বাংলাদেশের ব্যাংকিং খাত ওভারঅল সেখানে কোনো সমস্যা নাই, মোটামুটি ভাবে ব্যাংকিং খাত সচ্ছল। এক ব্যাংকের টাকা আরেক ব্যাংকে গিয়েছে, হয়তো ডিপোজিটররা কনফিডেন্স ফিল করছেন না এই 7-8টা ব্যাংক নিয়ে, কিন্তু অন্য ব্যাংকগুলো কিন্তু সবই সচ্ছল এবং তারা তাদের দৈনন্দিন কাজ ঠিক মতোই করতে পারছে। কোনো প্যানিক সৃষ্টি না হয়, কোনো ব্যাংক থেকে যেন টাকা মানে উঠানোর জন্য লাইন করে দাঁড়িয়ে বা বিশৃঙ্খলা সৃষ্টি করে না করে অল্প অল্প করে টাকা তুললে পরে স্বাভাবিকভাবে তাদের ব্যাংকিং কার্যক্রম যদি বজায় রাখে তাহলে এটা হতে হবে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে সরকারের সব পর্যায়ের সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার সহ 9 দফার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, গদবাঁধা চিন্তাধারা থেকে বের হয়ে এসে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে। বুধবার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন প্রফেসর ইউনূস। শর্মী আক্তারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। হাজারো শহীদের রক্তে গড়া দেশকে নতুনভাবে নির্মাণ করার প্রত্যয় ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য প্রত্যেককে আরও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান প্রফেসর ইউনূস। এ সময় গদবাঁধা ভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তার সংস্কার করে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দুর্নীতির মূলোৎপাটন করা ভীষণ জরুরি। একসঙ্গে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সহজভাবে সেবা দেওয়ার মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন এই সরকারের অন্যতম লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে সবাইকে নাগরিক বান্ধব মানসিকতা লালন করার পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার আন্দোলন নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ ও ইতিবাচক ধারণা তৈরি হয়েছে তা দেশের স্বার্থে কাজে লাগাতে সবাইকে আরও উদ্যমী হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশন জ্বরের আশঙ্কা দেখা দিয়েছে।
কবে নাগাদ শুরু হবে তারও কোনো নিশ্চয়তা নেই, ফলে ঘনীভূত হচ্ছে সংকট। শিক্ষাবিদরা বলছেন, এভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে শিক্ষার্থীদের ক্যারিয়ারের উপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই দ্রুত উপাচার্য নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার কোনো বিকল্প নেই। মাজহারুল ইসলামের বিশেষ রিপোর্ট। টানা ৬৫ দিন ধরে স্থবির দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। নেই ক্লাস পরীক্ষা, যার প্রভাব পড়তে শুরু করেছে উচ্চ শিক্ষাঙ্গনে। ফলে করোনার পর আবারও সেশন জটের সংখ্যা বিশ্ববিদ্যালয়গুলোতে। ৫ আগস্ট সফল ছাত্র গণ অভ্যুত্থানের পর ধীরে ধীরে সব কার্যক্রম স্বাভাবিক হলেও এখনও স্থবির অবস্থা কাটেনি বিশ্ববিদ্যালয়গুলোতে। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ক্লাস পরীক্ষা না হয় পড়াশোনা থেকে অনেক দূরে তারা, তাই দ্রুত ক্লাসে ফিরতে চান। অনেক ডিপার্টমেন্টে সেমিস্টার ফাইনাল পরীক্ষা আটকে আছে এবং অনেক ডিপার্টমেন্টে ফাইনাল হয়ে গেছে, কিন্তু তারা ক্লাস শুরু করতে পারতেছে না। তো এই কারণে আমাদের মধ্যে যে পড়াশোনার প্রতি যে আগে একটা ফ্লো ছিল, আগ্রহ ছিল, এটা একটু ভাটা পড়েছে। আশঙ্কা করছি যে আমাদের অলরেডি ভার্সিটিতে একটা ব্যাচ বিভিন্ন ডিপার্টমেন্টে বেশি আছে, আবার আর একটা ব্যাচ কিছুদিনের মধ্যে ঢুকে যাবে, কাজে একটা বড় সেশন জটের আশঙ্কা করছি। শিক্ষাবিদরা বলছেন, দীর্ঘদিন ক্লাস পরীক্ষার বাইরে থাকায় নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপর। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর খোলার সাথে শুধু সেশন জেমের সম্পর্ক না, সেশন জম প্রতিরোধের সম্পর্ক না। যে শিক্ষার্থী প্রথম বর্ষে ক্লাস শুরু করার জন্য অপেক্ষায় ছিল, তাদের কিন্তু 1 বছরের বেশি সময় তারা পাঠপঠনের সাথে সরাসরি যুক্ত নয়, এবং এইগুলো তাদের মনস্তত্ত্বের উপর এক ধরনের যেরকম প্রভাব ফেলছে, সামাজিকভাবেও কিন্তু আমরা কিছু সংকটের মুখোমুখি হচ্ছি। শিক্ষাবিদদের পরামর্শ, পড়াশোনা থেকে দূরে থাকা শিক্ষার্থীদের দ্রুতই পড়ার টেবিলে ফেরানো উচিত। সেজন্য শিক্ষার্থী বান্ধব উপাচার্য নিয়োগ দিতে হবে, যারা তাদের দ্রুত ক্লাসে ফেরাতে পারবে। আমরা মনে করি যে এটা যত দ্রুত তাদের ক্লাসে আনা যায় ততই মঙ্গল সব পক্ষের জন্য। না হলে আপনি যেটা বলেন, এটা সাইকোলজিক্যাল প্রেশার তাদের পড়ছে, তারা এদিক যাচ্ছে, ওদিক যাচ্ছে, ওদিক যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে একবার ক্লাস চালু হলে তারপর ধাপে ধাপে প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট এবং শিক্ষা কার্যক্রম অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীরা আবারও মশগুল হয়ে পড়বে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় তার হারানো প্রাণ চাঞ্চল্য ফিরে পাবে। দীর্ঘদিন ক্লাস পরীক্ষা না থাকায় শিক্ষার্থীরা যেমন মানসিকভাবে বিপর্যস্ত, তদ্রূপভাবে অনেকেই পড়াশোনা থেকে দূরে। তাই তাদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত ভিসি নিয়োগের মাধ্যমে শুরু করা হোক ক্লাস পরীক্ষা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। রাজবাড়ীতে ইলিশ মাছের দাম বাড়তি। ইলিশের দরদাম জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, আড়তে ইলিশের দাম কেমন দেখছেন, এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ ডানা, আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ীতে পদ্মা নদীতে ইলিশের ভরা মৌসুম কিন্তু এখন, তবে ভরা মৌসুমে হলে প্রতিদিনই কিন্তু জেলেরা পর্যাপ্ত পরিমাণ ইলিশ পাচ্ছে, কিন্তু দাম কিন্তু সেটা কমে না, দাম বরঞ্চ পদ্মা নদীর ইলিশের দামটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে বলে ব্যবসায়ী যারা রয়েছেন, যারা ক্রেতা রয়েছেন, তারা কিন্তু একই কথা জানিয়েছেন। রাজবাড়ী জেলার পদ্মা নদীতে এই মৌসুমে যে অনেক মাছ কিন্তু পাওয়া যাচ্ছে, মাছের পাশাপাশি যে ইলিশটা যে পাওয়া যাচ্ছে, অনেক পর্যাপ্ত পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু 1 কেজির উপরেও অনেক ইলিশ পাওয়া যাচ্ছে। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে 1 কেজির উপরে যে ইলিশগুলি রয়েছে, সেই ইলিশগুলি 2000 থেকে 2500 বা তারও অধিক কিন্তু দামে বিক্রি হচ্ছে। আর 1 কেজির নিচের যে ইলিশগুলি রয়েছে, সেই ইলিশগুলির দামটা 1500 থেকে 2000 টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি যে ব্যবসায়ীরা জানাচ্ছেন যে রাজবাড়ী জেলার পদ্মা নদীর পারে এই যে গলন্দ বাজারের যে পাশে একটি ইলিশের বাজার রয়েছে, এই ইলিশে পদ্মা নদীর যে ইলিশ বিক্রি হচ্ছে, সেটা কিন্তু 25 থেকে 30 লক্ষ টাকার প্রতিদিন ইলিশ মাছ আমদানি রপ্তানি হচ্ছে বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন। আর আরেকটা বিষয় ব্যবসায়ীরা জানাচ্ছেন যে এই রাজবাড়ীতে কিন্তু বরিশালের কিছু ইলিশ মাছ আসে, সেই ইলিশ মাছের দামটা কিন্তু একটু কম, 700 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটা 1 কেজির নিচে যে ইলিশ মাছগুলি। আর 1 কেজির উপরে যে ইলিশ মাছটি রয়েছেন, বরিশালের ইলিশ মাছটি, সেটি কিন্তু 1500 থেকে 1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে তারা জানিয়েছেন। আর এই পাশাপাশি কিন্তু এই ইলিশ মাছের দামটা একটু কম থাকার কারণে বরিশালের ইলিশ মাছের চাহিদাটাও কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ। তবে রাজবাড়ী জেলার যে পদ্মা নদীর যে ইলিশ মাছটি রয়েছে, সেই ইলিশ মাছটির চাহিদাটা কিন্তু বেশি। ব্যবসায়ীরা যে জিনিসটা জানিয়েছেন, আমদানির পাশাপাশি এই যে গলন্দর যে ইলিশটি রয়েছে, সেই ইলিশটির পর্যাপ্ত পরিমাণ চাহিদা রয়েছে, কারণ এখানে বিভিন্ন জেলা থেকে এসে
এই নদীর মাছটি কিন্তু তারা ক্রয় করে থাকতে, অনেকেই কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু মাছগুলি কিনে থাকে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আর আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে পদ্মা নদীর ইলিশ যে মাছটি রয়েছে সেই মাছের প্রচন্ড স্বাদ রয়েছে, যে কারণে এই মাছটার সারা দেশে কিন্তু চাহিদা রয়েছে। সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলার পদ্মা নদীর মাছের মৌসুম, ভরা মৌসুম চললে, ইলিশ মাছের ভরা মৌসুম চললেও দাম কিন্তু সেটি কমে নাই। এখানে দামটা কিন্তু আগের মতো 2000 থেকে 2000 টাকার উপরে রয়েছে। তো এই ছিল ইলিশ রাজবাড়ী জেলার পদ্মা নদীর ইলিশ মাছের বাজারের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। জানা, ধন্যবাদ আপনাকে। রাজবাড়ী থেকে ইলিশের দাম দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। মাস্টার রোলের সহকারী কম্পিউটার অপারেটর উজ্জ্বল মল্লিক এখন রাজুকের প্রধান প্রকৌশলী। 4 সিনিয়রকে ডিঙিয়ে ঘুষের বিনিময়ে নিয়েছে দায়িত্ব। শুধু তাই নয়, পূর্বাচল প্রকল্পের নানা অনিয়মের মাধ্যমে হাতিয়েছেন কয়েকশো কোটি টাকা। পূর্বাচলে লেক ভরাট করে অবৈধভাবে নিজের নামে নিয়েছেন বাণিজ্যিক প্লট। দুর্নীতি ও অবৈধ সম্পদ অনুসন্ধানে দু দফা ডাকলেও তোয়াক্কা না করে আছেন বহাল তবিয়তে। টিআইবি বলছে এমন দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। অনুসন্ধানে বাকিটা জানাচ্ছেন ফখরুল ইসলাম। উজ্জ্বল মল্লিক, রাজু খেকো। গত 20 বছরে পূর্বাচল সহ নানা প্রকল্পে অনিয়ম দুর্নীতির রাজা উজ্জ্বল মল্লিক। বিপুল অর্থ আর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক এক মন্ত্রীর প্রভাবে ব্যক্তিগত তথ্যে প্রতারণার আশ্রয়ে রাতের আঁধারে হয়ে যান প্রধান প্রকৌশলী। পদ ভাগিয়ে নিতে ডিঙিয়েছেন 4 জন সিনিয়র প্রকৌশলীকেও। এর আগে প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দিতে রাজুক দুর্নীতিতে জড়িত কিনা জানতে চেয়ে উজ্জ্বল মল্লিক সহ কয়েকজন প্রকৌশলীর নামের তালিকা দুদকে পাঠায়। উত্তরে দুদক শুধুমাত্র উজ্জ্বল মল্লিকের দুর্নীতি তদন্তনাধীন বলে রাজুককে জানায়। কিন্তু যতই দুর্নীতির অভিযোগ থাকুক, প্রভাব বিস্তারে সিদ্ধহস্ত স্বৈরাচারের দোসর উজ্জ্বল মল্লিককে ঠেকায় কে? অভিযোগ আছে এই পদটি ভাগিয়ে নিতেও প্রায় 20 কোটি টাকার বেশি খরচ করেছেন রাজুকের রাজা উজ্জ্বল মল্লিক। উজ্জ্বল মল্লিক বড় জালিয়াতি করেন পূর্বাচল 5 নম্বর সেক্টরে লেক ভরাট করে নকশায় পরিবর্তন এনে নিজের নামে 9 কাঠার বেশি বাণিজ্যিক প্লট লিখে নিয়ে। প্রকল্প পরিচালক থাকাকালীন প্রভাব খাটিয়ে 1 নম্বর সেক্টরে রাজুক থেকে বরাদ্দ পাওয়া 3 কাঠার আবাসিক প্লট পরিবর্তন করে এই জালিয়াতি করেন। পরে এমন জালিয়াতির বিরুদ্ধে 15 দিনের মধ্যে ব্যবস্থা নিতে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি দেওয়া হলেও প্রভাবের বলে তা ধামাচাপা দিয়ে রাখেন উজ্জ্বল মল্লিক। তার তত্ত্বাবধানেই পূর্বাচল প্রকল্পে 300 কিলোমিটার রাস্তা ও 150 কিলোমিটার ড্রেনেজ নির্মাণ হয়। নিম্নমানের কাজ হয়, যার বেশিরভাগই এখন ভেঙে পড়েছে। এখান থেকে অর্থ হাতিয়েছেন উজ্জ্বল মল্লিক। প্রকল্পে বিভিন্ন কাজে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে কোটি কোটি টাকা হাতিয়েছেন। এই উজ্জ্বল মল্লিক 90-এর দশকে মাস্টার রোলে সহকারী কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি নেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে। এরপর যোগসাজশে মাস্টার রোলে হন সহকারী প্রকৌশলী। উজ্জ্বল মল্লিকের এত সব অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। তাকে অনুসন্ধানে দুদকে হাজির হতে 2 দফায় চিঠিও দেয়া হয়, কিন্তু অর্থ আর দাপটের প্রভাবে দুদককে তোয়াক্কা না করে এড়িয়ে যান। অনিয়ম দুর্নীতিতে রাজুকের রাজা উজ্জ্বল মল্লিকের বিরুদ্ধে এমন নানান অভিযোগের বিষয়ে জানতে চায় দেশ টিভি টিম। উত্তরে দুর্নীতি তদন্তের বিষয়টি স্বীকার করে নেন। আপনি এখন এই কোয়েশ্চেনগুলো কেন করতে যাচ্ছেন? সিভিল ইঞ্জিনিয়ার পোস্ট আছে, আমাদের তো অবশ্যই বিভিন্ন বিষয় নিয়ে তদন্তকারী সংস্থা তদন্ত করতেই পারে। আপনি এগুলো তো কেন করতেছেন? এটা সিভিল ইঞ্জিনিয়ার পোস্টে তো যিনি সিলেক্টেড মনে করছে, যিনি যোগ্য মনে করছে, অথরিটি দিয়েছে। অনেক সম্পদ করছে, অত সম্পদ আমি কোথায় রাখবো? পূর্বাচল দিয়ে আপনি 1000 কোটি টাকা লুটে নিচ্ছে। উজ্জ্বল মল্লিক চট্টগ্রাম ও দেশের বাইরে লন্ডন সহ কয়েকটি দেশে সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, উজ্জ্বল মল্লিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত। জ্যেষ্ঠতার ক্রম অনুসরণ না করে তিনি চিফ ইঞ্জিনিয়ার পদে উন্নীত হয়েছেন, হতে পেরেছেন। প্রকল্পের নামে, প্রকল্প বা উন্নয়নের নামে তিনি নিজের অর্থ সম্পদের বিকাশ ঘটিয়েছেন। অর্থাৎ এখানে এক ধরনের যোগসাজশের ক্ষমতার ব্যবহার হয়েছে। প্রতারণা ও প্রভাবের বলে প্রধান প্রকৌশলী পদ বাগিয়ে নেয়া উজ্জ্বল মল্লিককে সম্প্রতি শোকজ করে বিভাগীয় মামলা করে রাজু। তবুও অর্থ আর অদৃশ্য জাদুর বলে এখনো বহাল তবিয়তে স্বৈরাচারের দোসর উজ্জ্বল মল্লিক। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।
নোয়াখালীর কোম্পানিগঞ্জের আতঙ্কের নাম ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা। তার ইশারাতেই চলত পৌরসভা সহ পুরো উপজেলা। ছিলেন চাঁদাবাজি, টেন্ডারবাজি ও জবরদখলের এক ছত্র অধিপতি। তার ভয়ে শুধু বিরোধী দল নয়, নিজ দলের নেতাকর্মীরাও থাকত তটস্থ। প্রতিবাদ করলেই চলাদের নির্যাতন। মাওলা সুজনের প্রতিবেদন জানাচ্ছেন আপন অপু। এক সময়ের শান্তির জনপদ নোয়াখালীর কোম্পানিগঞ্জ, আর এই জনপদেই অশুভ ছায়া হয়ে মাথাচাড়া দেয় আব্দুল কাদের মির্জা। ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গেল 5 আগস্ট পতনের আগ পর্যন্ত এই জনপদের ত্রাস ছিলেন কাদের মির্জা। কোম্পানিগঞ্জে নিজেকে গডফাদার হিসেবে প্রতিষ্ঠিত করেন কাদের মির্জা। গড়ে তোলেন নিজস্ব বাহিনী। তার ছত্রছায়ায় চলত কিশোর গ্যাং। তাকে চাঁদা না দিয়ে তোলা যেত না ঘরবাড়ি, কেনা বেচা হতো না কোনো জমি, আর প্রবাসীদেরও চলতে হতো চাঁদা দিয়ে। তার চাঁদাবাজির হাত থেকে রেহাই পাননি দিন এনে দিন খাওয়া রিক্সা চালকরাও। রিক্সার লাইসেন্স 5 থেকে 6,000, 7,000, 8,000। যারা প্রবাস থাকতো, বাড়িঘর করতো, যা তাদের কাছে পৌরসভা থেকে অনুমোদনের জন্য সরকারি ভবনে যাওয়ার দরকার ছিল, সে ওইখানে যখন তার কাছে যে আশ্রয় যেত তাকে সর্বশান্ত করে ফেলত। তার থাবা থেকে রক্ষা পায়নি এলাকার ব্যবসায়ীরাও। তাকে মাসোয়ারা দিয়েই করতে হতো ব্যবসা। আমাকে জেলও বাড়াইছে, দোকানে তালাও মারছে, এভাবে আমাকে কষ্ট দিয়েছে, আমার ব্যবসার জন্য ক্ষতি। সেতু মন্ত্রণালয়ের সব টেন্ডার হতো তারই পছন্দে। ঠিকাদারদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পাইয়ে দিতেন কাজ। কাদের মির্জার ত্রাসের রাজত্বে অনিরাপদ ছিল নিজ দলের নেতাকর্মীরাও। বিরোধী দলের নেতাকর্মীদের দমন পীড়নের সঙ্গে তার মতের বিরুদ্ধে গেলে নিজ দলের কর্মীদের উপরও নেমে আসতো নির্যাতনের খড়গ। বিএনপি জমাত ছাড়াও তার নিজের দলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। তার নির্যাতনের ভয়ে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী এলাকা ছাড়িয়েছেন। দখলে নিয়ে ঘর তুলে ও খালের পাশে দোকান বানিয়ে আত্মসাৎ করেছেন কয়েক কোটি টাকা। সেই সঙ্গে কাদের মির্জা বাহিনীর অত্যাচারে ঘর বাড়িতেও নিরাপদে থাকতে পারত না অনেকে। তার ছেলে নেতৃত্বে হেলমেট বাহিনী এবং তার বাগিনার নেতৃত্বে কিশোর গ্যাং, এই দুই বাহিনীর তাণ্ডবে কারো বাড়িঘর নিরাপদ ছিল না। সরকারের অনেকগুলো খাস জায়গা দখল করে সে দোকান করে দিয়ে কোনো কাউকে দলিলপত্র কাগজপত্র না করে দিয়ে বলতো যে এটা পৌরসভার টাকা দেন। শুধু তাই নয়, অভিযোগ আছে পৌরসভার 4র্থ তলা ও তার দলীয় অফিসে ছিল টর্চার সেল, যাকে কাদের মির্জার থানা বলে ডাকা হতো। পৌরসভার অফিসের 4র্থ তলা এটা হচ্ছে টর্চার সেল, এটা বিকল্প থানা। গেল 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তার বাড়িতে পাওয়া যায় পুলিশের পোশাক, যা ব্যবহার করে মানুষকে তুলে আনতো তার বাহিনীর সদস্যরা। কাদের মির্জাকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিগত 16 বছর ক্ষমতায় থাকা বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্যাশোলা লুটপাট, উন্নয়ন বরাদ্দের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য করে দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়, হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। সরকার পরিবর্তনের পর জেলা পরিষদে প্রায় 720 কোটি টাকার খাদ্যশস্য প্রকল্পে লুটপাট এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলছে সাধারণ মানুষ। সহকর্মী আবুল বাশার নয়নের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। টানা 4 বার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন ক্যাশোইলা। আওয়ামী লীগের একচ্ছত্র ক্ষমতার প্রভাবে তিনি বিগত 16 বছরে দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। রাজনৈতিক পালাবদলের পর অভিযোগ উঠেছে জেলা পরিষদের প্রায় 720 কোটি টাকার খাদ্যশস্যের প্রকল্প আত্মসাৎ, সরকারি চাকরিতে নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার একর পাহাড়ি জমি দখল করেছেন, যেখানে জেলা পরিষদের উন্নয়নের সরকারি বরাদ্দ কাজে লাগিয়েছেন নিজ স্বার্থে। বিগত 15 বছর যাবৎ উনি আওয়ামী লীগের সভাপতি প্লাস জেলা পরিষদের দায়িত্ব পাওয়ার পর উনার সম্পদের পাহাড় গড়ে উঠেছে। পট পরিবর্তনের পর টিকতে পারেননি প্রভাবশালী এই নেতা। 5 আগস্টের পর প্রকাশ্যে দেখা যায়নি তাকে। অনুসন্ধান বলছে গত 16 বছরে শুধু কাগজপত্রে ঠিক রেখে 720 কোটি টাকার খাদ্যশস্যের ভুতুরে প্রকল্প দেখিয়ে বিপুল টাকা আত্মসাৎ করেছেন ক্যাশোইলা। এছাড়া বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অধীনে 28টি বিভাগে সরকারি চাকরির নামে নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা লুটে নিয়েছেন ক্যাশোইলা। চেয়ারম্যানের এমন অনিয়ম দুর্নীতির সুযোগে পরিষদের কর্মকর্তা কর্মচারীরাও গড়ে তুলেছেন অবৈধ সম্পদ। ক্যাশোইলা আত্মীয় স্বজন যত গুস্তি সবাই এসিসি আপনার উন্মুক্ত থেকে পাস করলে হয় উনি চাকরি।
দুর্নীতির একটা অভয়ারণ্যে পরিণত করেছিল ক্যাশৈলা মার্মা নিয়োগ বাণিজ্যের ক্ষেত্রে। অস্ট্রেলিয়াতে ছেলের জন্য বাড়ি করে দিয়েছে জেলা পরিষদের টাকা, তার মেয়েকে বিদেশে ডাক্তারি পড়িয়েছে জেলা পরিষদের টাকা, সে থাইল্যান্ডে গাড়ির শোরুমের ব্যবসা রয়েছে সেটা দেখাশোনা ব্যয় করে, এবং মালয়েশিয়াতে গাড়ির শোরুম রয়েছে ওইটা দেখাশোনা করে নাইক্ষ্যংছড়ির সাবেক উপজেলার চেয়ারম্যান সফিউল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ। মিয়ানমারে তার বিশাল জায়গা রয়েছে, বিশাল প্রজেক্ট রয়েছে এবং গাড়ির শোরুম রয়েছে, সুতরাং শত শত কোটি টাকা। এদিকে আওয়ামী লীগ সরকারের দলীয় বিবেচনায় গঠিত জেলা পরিষদ বাতিলের দাবিতে 4 দিন অবস্থান ধর্মঘট পালন করেন সচেতন নাগরিক সমাজ। পরে পরিষদ ভেঙে দেওয়ার আশ্বাসে স্থগিত করা হয় আন্দোলন। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরে বিরল রোগে আক্রান্ত হয়ে গেল 2 মাসে মারা গেছে 4 শতাধিক গরু। খামারিদের অভিযোগ শত শত গরু অসুস্থ হয়ে মারা গেলেও চরে যান না সরকারি পশু হাসপাতালের চিকিৎসকরা। এমন অবস্থায় হাজার হাজার গরু নিয়ে শঙ্কার মধ্যে দিন কাটছে রাখাল ও খামারিদের। তারেক রহমানের তথ্য চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। 3 দশক ধরে গরু লালন পালন করছেন চাঁপাইনবাবগঞ্জের দক্ষিণ উজিরপুর গ্রামের খামারি শহীদুল ইসলাম। এতদিন লাভের মুখ দেখলেও হঠাৎ করেই নেমে আসে বিপত্তি। বিরল রোগে গেল 2 মাসে তার 50টি গরুর মধ্যে মারা যায় 13টি। এমন অবস্থায় আতঙ্কে দিন পার করছেন তিনি। 50টার মধ্যে আমারই 13টা মারা গেছে। এরকম শত শত ভাইয়েরই গরু মারাইছে যারা রাখাল, যেটা মরে গেছে গেছে, বাকিটার কি হবে? সবাই আতঙ্কের মধ্যে আছে। শুধু শহীদুলই নয়, এমন অবস্থার শিকার পদ্মার চরাঞ্চলের নারায়ণপুর, দুর্লভপুর ও উজিরপুর ইউনিয়নের বিভিন্ন চরের খামারিরা। হঠাৎ করে গরুর সামনের ও পেছনের মাংসপেশি ফুলে কোনো কিছু বোঝার আগেই অসুস্থ হয়ে কয়েক ঘন্টার মধ্যে মারা যাচ্ছে। চরম হতাশায় খামারিরা। গরুর পা ফুলে গেছে, নেই আগাহানা ফুলে গেছে, নেই গোস ফুলে গেছে, ওই গরু মারা যাচ্ছে 24 ঘন্টার মধ্যে। ওই লোক দিয়েছে পচ 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 করে। আমার ব্যক্তিগত 4টে মারা গেছে, আমার 10টা গরুর মধ্যে 4টে মারা যায়, তাহলে আমরা কি করব? বছরের শেষে আমরা লাভের আশা থেকে আমরা ওই লসের পদ্ধতি করে আছি। এদিকে গরুর মালিকদের দাবি, সরকারি পশু হাসপাতালের চিকিৎসকদের কোনো সহযোগিতা পাননি তারা। উল্টো হাসপাতালে গরু নিয়ে যাওয়ার কথা বলে পশু চিকিৎসকরা। চরম অঞ্চলে এই যে গরুগুলা মারা যাচ্ছে, চিকিৎসকরা আসছে না, তারা চিকিৎসা দিচ্ছে না, আসলো আবার অতিরিক্ত টাকা চাই। যেমন চিকিৎসকরা ডাকছি তারাও অনেক টাকা চায়। গরুর মৃত্যুর পেছনে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদাসীনতা ও দূরদর্শিতার অভাবকেই দায়ী করছেন ডেইরি অ্যাসোসিয়েশনের নেতারা। ওনারা দায় এড়াতে পারে না, ওনাদের যে মাঠ পর্যায়ে যে সকল কর্মীরা আছে তাদের কিন্তু একটা দায়, তাদেরকে কিন্তু এই জিনিসটা ভালোভাবে খেয়াল করতে হবে। কোনো প্রাণী মারা যাক, গরু, আমাদের একটা গরু মারা গেলেও কিন্তু অনেক ক্ষতি, এত শহ শহ গরু মারা গেছে, এটা অবশ্যই তাদের দায়। এদিকে প্রাথমিকভাবে এটি গরুর বাদলা রোগ ধারণা করছে প্রাণী সম্পদ বিভাগ। তবে রোগ নিশ্চিত হওয়ার পাশাপাশি দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস এ কর্মকর্তার। আশা করি আমরা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এই রোগটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। পদ্মার চরাঞ্চলে অন্তত 40,000 গরু লালন পালন করছেন চাঁপাইনবাবগঞ্জের রাখালরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আপাচি হাই স্কুলে এলোপাতাড়ি বন্দুক হামলায় নিহত অন্তত 4 জন, আহত হয় আরও 9 জন। বুধবার স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে 14 বছর বয়সী সন্দেহভাজন এক কিশোরকে। তবে হামলায় কারণ হিসেবে এখনো কিছু জানায়নি পুলিশ। আরো জানাচ্ছেন দোয়ান মুবাশশির হোসেন। পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার রাতে আলাদা 2টি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ক্রিকেটাররা। বুধবার রাত 11টায় প্রথম ফ্লাইটে অধিনায়ক শান্ত, সাদমান ইসলাম, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা সহ 8 ক্রিকেটার দেশে ফেরেন। তাদের সঙ্গে ছিলেন কোচ চন্দ্রিকা হাথুর সিংহে এবং প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এরপর রাত 2টায় আরেকটি ফ্লাইটে দেশে ফেরেন অন্য ক্রিকেটাররা। তবে দলের সঙ্গে দেশে ফেরেননি সাকিব আল হাসান। পাকিস্তান থেকে সরাসরি কাউন্টিং ক্রিকেট খেলতে যাচ্ছেন তিনি। ফিরেননি বিদেশি কোচিং স্টাফরাও। বিমানবন্দরে অবতরণের পর ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করে নেন বিসিবি পরিচালকরা। সংবাদ সকালে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ছাত্র
জনতার অভ্যুত্থানের 1 মাস আজ বিজয়ের দুপুরে সারা দেশে শহীদি মার্চ, শহীদ পরিবার সহ সবাইকে অংশ নেওয়ার আহ্বান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, নতুন প্রেক্ষাপটে সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা। নির্বাচন কমিশনের জরুরি সংবাদ সম্মেলন আজ, আসতে পারে সিএসসি হাবিবুল আওয়াল সহ কমিশনারদের পদত্যাগের ঘোষণা। আজ খুলছে সব পোশাক কারখানা, জানানো বিজিএমইএ। শ্রমিক অসন্তোষে উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। রাজককে গিলে খেয়েছেন প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিক, গড়েছেন সম্পদের পাহাড়, দুদক ডাকলেও করেন থোড়াই কেয়ার। এবং ট্রফি নিয়ে পাকিস্তান থেকে 2 ভাগে দেশে ফিরল বাংলাদেশ দল, ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।